স্টুডিওতে যুক্ত হয়েছেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। স্যার, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদনে যেমনটা দেখছিলাম যে বোরো আবাদের সেচের যে সুবিধা সেটি নিশ্চিত করতে গ্রামাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ সরকার নিচ্ছে, এটি আমাদের সহকর্মীকে নিশ্চয়তা দিয়েছেন মন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। এক্ষেত্রে কৃষির জন্য, সেচের জন্য আমরা যেমন দেখছি যে বিদ্যুতের কথা তিনি যেমন বললেন, সারের দাম বেশি বা অন্যান্য বিষয়গুলো, বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন থাকাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, পাশাপাশি অন্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ কিনা? দেখেন, বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন এই সময়ে এটা ট্রেডিশনালি থাকে। চিরায়তভাবেই যখনই বরুর মৌসুমটা আসে তখন পানি সেচের প্রয়োজন খুব বেশি হয়। যদিও বিদ্যুতের মাধ্যমে প্রায় 30-35% ইরিগেশন হয়, তবু এটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা ঘোষণা, এটা কৃষকদেরকে আশ্বস্ত করবে। দ্বিতীয়ত, এই বিএনপি সরকারের আমলে বিদ্যুৎ খাতে 20% ভর্তুকি দেওয়া হয়েছিল, সেটা এখন পর্যন্ত চলছে। তো এখানে আরও কনসিডার করা যেতে পারে যে আরও কিছু ভর্তুকি বাড়ানো যায় কিনা। কিন্তু পাশাপাশি যারা নাকি ডিজেল দিয়ে চাষ করে, ইরিগেশন দেয়, তো তাদেরকে কিভাবে ভর্তুকি দেওয়া যায় এটা চিন্তা করতে হবে। কারণ বিদ্যুতের ক্ষেত্রে এটা তো খুব বেশি না, 60-65% আপনার ডিজেলে ইরিগেশন হয়। তো সেখানেও কিভাবে কিছুটা ভর্তুকি দেওয়া যায়, কারণ বর্তমান গভর্নমেন্ট তো কৃষকদেরকে সাংঘাতিকভাবে সহায়তা করার কথা বলছে। এবং এর আগে যেই পরম্পরা, সেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে শুরু করে বেগম খালেদা জিয়া, এই দুই সময়ে কিন্তু কৃষিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছিল। প্রথমে যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিল এবং এক পর্যায়ে প্রায় 6,500 কিলোমিটার রাস্তা, মানে খাল খনন পুনর্খনন করা হয়েছিল। এবং 81 সালে বলা হয়েছিল যে দেশ খাদ্যসাম, এবং ওই বছর প্রায় 10,000 মেট্রিক টন চাল বিদেশে রপ্তানি করা হয়েছিল। তো এটা একটা বড় উদ্যোগ বিএনপি সরকারের। সেক্ষেত্রে পাশাপাশি অন্যান্য বিষয়গুলো, যেমন সারের কথাটি বলছিলাম, আমরা দেখি যে বরাবরই কৃষকরা সারের দাম নিয়ে তাদের অভিযোগটা অনেক বেশি থাকে। দেখেন, সার ওই সময় কিন্তু সার আমদানি হতো কম এবং উৎপাদন হতো বেশি। 80% সার, বিশেষ করে ইউরিয়া সার, এটা বাংলাদেশে উৎপাদন হতো। কিন্তু এখন তো হয়েছে উল্টা, 80% আমরা আমদানি করছি আর 20% এখানে আমরা 80% আমরা বিদেশ থেকে আমদানি করছি আর 20% আমরা উৎপাদন করছি। তো এখন যতক্ষণ পর্যন্ত আমরা এই যে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো, ফার্টিলাইজার ফ্যাক্টরি যেগুলো আছে, এগুলো চালু না করা পর্যন্ত আমরা ফার্টিলাইজারের অ্যাভেলেবিলিটিটা নিশ্চিত করা দুষ্কর। এবছর কিন্তু ফার্টিলাইজারের বেশ ক্রাইসিস, এবং ক্রাইসিসটা অস্থায়ী গভর্নমেন্টের আমলে হওয়া। এটার কারণটা কি ছিল, যে পর্যাপ্ত ফার্টিলাইজার আমদানি করা যায় নাই, আর এদিকে দেশে উৎপাদন যেটা, সেটাও বিঘ্নিত হয়েছিল। কারণ সেখানে আপনার যে গ্যাস সরবরাহ করা যাচ্ছিল না, অধিকাংশ সার কারখানা বন্ধ হয়ে গিয়েছিল, উৎপাদন একদম নিচে নেমে গেছে। তো এইসব কারণে একটা ফার্টিলাইজার ক্রাইসিস চলছে। এই বড় মৌসুমে কৃষক কিন্তু পর্যাপ্ত ফার্টিলাইজার পাচ্ছে না, এবং ফার্টিলাইজার দামও অনেক বেড়ে গেছে। তা এখনকার গভর্নমেন্টের উচিত হবে যে ফার্টিলাইজার অ্যাভেলেবিলিটিটা তাড়াতাড়ি করে নিশ্চিত করা। দরকার হলে তারা খুব দ্রুত যেখান থেকে ফার্টিলাইজার আমদানি করা যায় সেটা করতে পারে। আর এখনকার যেই ফ্যাক্টরিগুলো আছে, সেখানে গ্যাস সরবরাহ নিশ্চিত করে ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলোতে উৎপাদন চালু করা দরকার। এবং এটা যদি করা যায় তাহলে ফার্টিলাইজার ক্রাইসিসটা থাকবে না। কারণ এইখানে ফার্টিলাইজার ক্রাইসিসটা কৃষকদেরকে সাংঘাতিকভাবে নিরুৎসাহিত করে, আর বিশেষ করে বড় মৌসুমে ফার্টিলাইজারের খুবই দরকার।
কাজে এটা গভর্নমেন্টের একটা প্রায়োরিটি লিস্টে থাকা মানে দরকার। বিদ্যুতের পাশাপাশি সারটাকেও ফার্টিলাইজারটা আমরা দেখছিলাম প্রতিবেদনে যে জ্বালানি মন্ত্রী যেমনটা বলেছেন যে রাতে সিএনজি স্টেশন বন্ধ রেখে সেই গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে যাতে কৃষক নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সেবাটা পায়। বিকল্প অন্য কোনো পদ্ধতি ব্যবহার এইটা ঠিক আছে, এবং এর সঙ্গে সঙ্গে আরেকটি জিনিস চিন্তা করতে হবে, যেটা আমি আপনাকে বলছিলাম যে 30-35% আমার ইলেকট্রিসিটিতে চলে, আর বেশিরভাগ ইরিগেশন ইকুইপমেন্ট এগুলো চলে জ্বালানি দিয়ে, যেটা হলো জ্বালানিটা হলো মূলত আপনার ডিজেল। তো সেক্ষেত্রে ডিজেলের সরবরাহটাও নিশ্চিত করতে হবে, এবং এক্ষেত্রে ডিজেলে কিভাবে ভর্তুকি দেওয়া যায়। একজনকে আপনি 20% ভর্তুকি দিচ্ছেন যেখানে আছে, যেখানে আপনার ইলেকট্রিসিটি আছে, আর যেখানে ইলেকট্রিসিটি নাই সেখানে সে বেশি দামে তেল কিনে তারপরে সে ইরিগেশন পরিচালনা করছে। তো এখানেও কিছুটা ভর্তুকি দেওয়া দরকার, এটাও গভর্নমেন্টের বিবেচনায় আনা উচিত। সবকিছু মিলিয়ে মূল্যস্ফীতির চিত্র পরিবর্তনে আগামীতে এই পরিকল্পনাগুলো কি সহায়তা করতে পারে, নাকি নতুন আরো কিছু পরিকল্পনা দরকার? দেখেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটা প্রধান উপায় হলো খাদ্যের শস্যের উৎপাদন বৃদ্ধি করা, এবং উৎপাদন যদি বৃদ্ধি না করা যায় তাহলে আমাদের মূল্যস্ফীতি, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতিকে কমিয়ে আনা দুষ্কর। এবং এই যে গত অস্থায়ী সরকারের একটা প্রধান অক্ষমতা হলো যে কৃষিতে তারা প্রচুর পরিমাণে বিনিয়োগও করতে পারে নাই, এবং কৃষিকে প্রচুর গুরুত্ব দিতে পারে না, একজন ফুল টাইম অ্যাডভাইজারও ছিল না। কাজে এখন উচিত হবে যে বেশি করে উৎপাদন করা, উৎপাদন না যদি বাড়ানো যায় তাহলে আমাদের মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা। আমাদের প্রত্যাশা থাকবে যে নতুন সরকার সেই উৎপাদন বৃদ্ধিতে নানান পরিকল্পনা নেবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম কৃষিতে, অর্থনীতিতে কৃষির নানা অবদান নিয়ে। কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।